2% of state budget is for 35% people. সেটা কিন্তু উস্কানিগুলো ত্রিপুরা স্যার জনগণদের জন্য কিছুই নেই, এ বিষয়ে কি বলবো? বেকারত্ব তো আমরা তৈরি করিনি, বেকারত্ব তৈরি করেছে কি সিপিএম। স্বাধীন লিডার অবশ্যই কথা বলছে, আমি দেখছি ননস্টপ কথা বলে যাচ্ছেন উনি। আর কি বলতে চান আমি জানি না। এডিসি বানানো হয়েছে টু স্পিড আপ ডেভেলপমেন্ট ইন পিটিএডিসি এরিয়া। কিন্তু অনেক সরকারি হয়ে গেছে, আইপিএফটি, টিউজিএস, কী বলে সিপিএম, এখন তো আছে কি বলে মথা, কোথায় রিপোর্ট দিয়ে প্লাস এডিসিকে কী বরাদ্দ করা হয়, দ্যাট ইজ দি অ্যাকচুয়াল পার্সেন্টেজ অফ এক্সপেন্ডিচার অন ত্রিপুরা পিপল। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আমরা এই মুহূর্তে বিশেষত রাজ্য রাজনীতির বেশ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনায় থাকব। আমরা জানি ইতিমধ্যেই রাজনীতিতে বর্তমানে যে ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভা অধিবেশন চলছে তাকে নিয়ে অনেকটাই আলোচনা রয়েছে, তার পাশাপাশি সমালোচনা, এবং এই বিষয়গুলোর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ধনপুর বিধানসভা কেন্দ্রের একটি বিষয় রয়েছে, তাকে নিয়েও অনেকটা আলোচনা চর্চা একেবারেই তুঙ্গে রয়েছে। সেই বিষয়গুলোকে নিয়ে আমরা আজকে থাকবো আপনাদের সাথে, এবং আমাদের সাথে আমরা পেয়ে গেছি রাজ্যের একজন বিশিষ্ট রাজনৈতিকবিদ। আমাদের সাথে রয়েছেন প্রাক্তন যিনি উপমুখ্যমন্ত্রী রয়েছেন জিষ্ণু দেববর্মন স্যার। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। স্যার, যে বিষয়টি প্রথমেই জানতে চাইব, আমরা দেখতে পাচ্ছি যে 2023 বিধানসভা নির্বাচন ইতিমধ্যে অনুষ্ঠিত হয়, এবং তার পূর্বে ধনপুর বিধানসভা কেন্দ্রটি ছিল সিপিআইএমের। 2023-এই প্রথমবার পদ্ম ফুল ফুটে, এবং তারপরে আমরা যিনি বিধায়িকা উনি সেখান থেকে সরে যান কোনো একটি কারণে, এবং এখনও পর্যন্ত 4 মাস যাবৎ অভিভাবকহীন রয়েছে সেই বিধানসভা কেন্দ্রটি। আমরা শুনতে পাচ্ছি সেই ধনপুর বিধানসভা কেন্দ্রে যখন উপনির্বাচন অনুষ্ঠিত হবে, বিভিন্ন মহলে চর্চিত রয়েছে আপনি সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। এই বিষয়টিতে কতটুকু সত্যতা আছে? দেখুন, বিধানসভায় কি উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না করবে সেটা পার্টি ডিসাইড করবে, ভারতীয় জনতা পার্টি ডিসাইড করে, সেটা আমরা মাথা ঘামাই না, ঠিক না। হু উইল বি দ্য ক্যান্ডিডেট ইজ টু ডিসাইডেড ফাইনালি বাই দ্য পার্টি। আর সেখানে 6 মাস তো সময় আছে না, 6 মাসের মধ্যে ইলেকশন হবে নিশ্চয়ই, আর ভালো ইলেকশন হবে। আর আমাদের প্রতিমা ভৌমিক যে কেন্দ্রীয় মন্ত্রী, উনি ভালো করেছেন, খুব ভালো রেজাল্ট করেছিলেন। পার্টির সিদ্ধান্তে উনি আবার কেন্দ্রীয় মন্ত্রী সবাই ফিরে গেলেন, সিটটা খালি হলো, 6 মাসের মধ্যে ইলেকশন হবে আবার। আপনাকে যদি সেখানে দল যে বিষয়টি বললেন যে উপর মহল যেটা ডিসাইড করবে সেটাই হবে, দল যদি আপনাকে বেছে নেয় আপনি কীভাবে কাজ করতে চলেছেন? দেখুন, রাজনীতিতে যদি প্রশ্নের উত্তর থাকে না, ঠিক না। যদি আমি এরকম হতাম সেটা হতো, যেটা হবে সেটা হবে, দেখা যাবে পরে। তো এখন আমি কীভাবে উত্তর দেবো যে আমি তো এখন ক্যান্ডিডেট না এখানে, সুতরাং না সেটা কি ফোকাস করা ঠিক না। আমরা ভারতীয় জনতা পার্টিতে ফোকাস করি না, উই আর পলিটিশিয়ান নট ফরচুন টেলার্স, না, ঠিক না। ভবিষ্যৎবাণী আমরা করতে চাই না, আর করবো না আমরা সেটা। ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার অধিবেশন চলছে আজকে, তার দেখতে পাই আমরা গতকালকে দ্বিতীয় দিন ছিল, এবং সেখানে অধিবেশনে যে বাজেট পেশ হয় তাকে নিয়ে আলোচনা চলছে। এবারের বাজেটকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমার বাজেট আমি সম্পূর্ণভাবে দেখিনি, কিছু কিছু দেখেছি আমি। বাজেটটা আমার তো ভালোই লাগলো, কারণ ক্যাপিটাল এক্সপেন্ডিচার অনেক বেশি আছে, আর ক্যাপিটাল এক্সপেন্ডিচার বেশি হলে কী হয়, রোজগারও বাড়ে মানুষের, ঠিক না। আর একটা স্কিম হচ্ছে প্রায় চিফ মিনিস্টারের মনে হয় হেলথ কাভারেজ ফর অল, সেটা খুব একটা নতুন জিনিস, খুব ভালো। এগ্রিকালচারাল ট্রেনিং কলেজ খুলবে, রিসার্চ সেন্টার খুলবে, সেটা খুব ভালো জিনিস। ক্যাপিটাল এক্সপেন্ডিচার হওয়াটা ভালো, কারণ রেভিনিউ এক্সপেন্ডিচার কী হলে রেকারিং থাকে সেটা, কিন্তু ক্যাপিটাল এক্সপেন্ডিচার দিয়ে কী হয়, রাজ্যের উন্নতি হয়, কর্মসংস্থান বাড়ে। আর ক্যাপিটাল এক্সপেন্ডিচার ইন্টেন্সিভ বাজেট, ভালো বাজেট এটা। আপনি নিশ্চয়ই বাজেটের প্রত্যেকটি সেকশন দেখছেন, এবং আমরা প্রথম দিনের যে বিষয়টি দেখতে পাই, বিরোধীদের পক্ষ থেকে বেশ কিছু বিষয় সকলের নজর কেড়ে নেয়। প্রথমত, যিনি কংগ্রেসের বিধায়ক রয়েছেন সুদীপ রায় বর্মন, পবিত্র করার জন্য অধিবেশনে গঙ্গা জল ছিটানো। তারপর আমরা দেখতে পাই বিরোধীর পক্ষ থেকে আরও বেশ কিছু বিধায়ক টেবিলের উপর চড়ে বসেন বিরোধিতা করতে, এবং তার পাশাপাশি আমরা দেখতে পাই 5 জন বিধায়ককে বরখাস্ত করা হয়, আমরা বিধানসভার অধিবেশনে দেখতে পাচ্ছি। এবং তাছাড়াও আরও অনেক বিষয় উঠে এসেছে। এই যে বিরোধীদের যে কার্যকলাপ, সেগুলো আপনি কিভাবে দেখছেন? দেখুন, বিধানসভায় প্রোটেস্ট করাটা বিধায়কদের অধিকার, আমি 100বার মানি, কিন্তু সেই কি বলে প্রোটেস্টটা হতে হবে ডিসেন্ট, এটা মর্যাদা থাকে হাউসের মর্যাদা রক্ষা করেই প্রোটেস্ট করতে হয়। সেটা কি ছিল আপনারা চিন্তা করে দেখেন, প্রেসের লোক যা দেখাইছেন আপনারা, সেটা মনে হয় ছিল না। অ্যান্ড 2 wrongs ডোন্ট মেক 1 right, 2টা ভুল দিয়ে একটা ভালো জিনিস হয় না কোনো দিনও, ঠিক না। যদি অঙ্কতে মাইনাস মাইনাস ইকুয়ালস টু প্লাস, রাজনীতিতে এমন না।
সুতরাং এটা আমি বলবো যে না, এভাবে না করলেই পারতো প্রোটেস্টটা। কেন এত বড় করে প্রোটেস্ট করা, এভাবে প্রোটেস্ট করা, টেবিলে উঠে যাওয়া, ঠিক না? এটা হয়তো বাঞ্ছনীয় না গণতান্ত্রিক একটা পরিবেশে। আমরা দেখতে পেয়েছি বিধায়কদের এবার, যারা বিরোধী পক্ষের বিধায়করা রয়েছে তাদেরও অনেক অভিযোগ রয়েছে এবারের অধিবেশনে। আমরা প্রথমত দেখতে পাচ্ছি তাদের প্রথম অভিযোগ যে অধিবেশনে তাদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না। দ্বিতীয় অভিযোগ আমরা দেখি, যদি ত্রিপুরা মথার যিনি সুপ্রিমো রয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন, তিনি বলছেন যে এবারে নাকি এডিসিতে শুধুমাত্র 2.7% সেখানে অর্থ বরাদ্দ করা হচ্ছে, যা সরকারি কর্মচারীদের বেতনেই চলে যাবে, তবে সেখানে ডেভেলপমেন্ট কিভাবে করা হবে সেটা দ্বিতীয়ত আমরা অভিযোগ দেখছি। এবং তৃতীয়ত যদি আমরা দেখি যে জনগণের স্বার্থে জনহিতকর কোনো ধরনেরই প্রকল্প নাকি গ্রহণ করা হয়নি এবারের যে বাজেট রয়েছে তাতে। এই বিষয়গুলিকে আপনি কিভাবে ডিফেন্ড করবেন? প্রথম প্রশ্নটা কী ছিল? কথা বলতে দিচ্ছে না। আমি তো দেখি টিভি খুললেই সারাদিন এলওপি কথা বলছে, সারাদিন লিডার অপোজিশনই কথা বলছে, আমি দেখছি ননস্টপ কথা বলে যাচ্ছেন উনি। আর কি বলতে চান আমি জানি না। কথা বলবেন না কেন? কথা তো বলছেন উনি, সেটা টিভি পর্দায় দেখা যায়, লুকানোর কিছু নেই। আর বলার উচিত, এলওপি লিডার অপোজিশন শুড স্পিক, ঠিক না? আর যেখানে এই যে অভিযোগটা, এটা অদ্ভুত অভিযোগ যে 2.7% দিয়েছে, এই শেপ দিয়েছে, আর একটা স্লোগানও দিয়েছে ওনলি 2% ফর 35% পিপল। ত্রিপুরা নাকি 35%, ওদের জন্য মাত্র 2% বাজেট বরাদ্দ হয়েছে। সেটা কিন্তু উস্কানিমূলক কথাবার্তা। এভাবে আমি ফাইন্যান্স দেখেছি 5 বছর, 5টা বাজেট আমিও বানিয়েছি। সুতরাং মনে হয় না এটা সত্যি কথা। তো প্রত্যেক লাইন ডিপার্টমেন্ট সরকারের, ঠিক না, এডিসি এরিয়াতে খরচ করি আমরা। যেমন আমি আরডি মন্ত্রী ছিলাম, এমজিএন রেগার 52% কোথায় হতো? এডিসি এরিয়াতে হতো। আইদার ফুল এডিসি ব্লক ওর পার্শিয়াল এডিসি ব্লক, সেখানে কত হতো? 52% এমজিএন রেগার কাজ সেখানেই হতো, ঠিক না? সুতরাং প্রত্যেক লাইন ডিপার্টমেন্ট যদি জানতে চায় কত খরচ হয় এডিসিতে, রাজ্য সরকার এবং টিটিএডিসি মিলে কী করতে হবে? প্রত্যেক লাইন ডিপার্টমেন্ট থেকে নিয়ে আসতে হবে কত খরচ হয় এডিসি ব্লকে। ওয়াটার সাপ্লাই হোক, ডিডব্লিউএস হোক, হেলথ হোক, শিক্ষা হোক, আরডি হোক, সেটা যুগ দিয়ে প্লাস এডিসিকে কী বরাদ্দ করা হয়, দ্যাট ইজ দি অ্যাকচুয়াল পার্সেন্টেজ অফ এক্সপেন্ডিচার অন ত্রিপুরা পিপল। আর যেটা 2.7% বরাদ্দ হয়েছে, ওরা বলছে, সেটা আমি জানি না কোথায় থেকে অঙ্কটা পেয়েছে ওরা, সেটা নিয়ে ওরা কথা বলতে পারে বাড়ানোর জন্য। প্রত্যেক ডিপার্টমেন্টে, আমি যখন ফাইন্যান্স মিনিস্টার ছিলাম, আমি প্রত্যেক ডিপার্টমেন্টে মন্ত্রীকে ডেকে নিয়ে আসতাম আমার অফিসে এবং আলাপ করতাম, আর প্রত্যেক মন্ত্রীরাই বলতো আমাকে একটু বাড়িয়ে দিন। সেটা ঠিক আছে, কিন্তু এ কথা বলা ঠিক না যে 2% অফ স্টেট বাজেট ইজ ফর 35% পিপল। সেটা কিন্তু উস্কানিমূলক কথাবার্তা। এতে অনেক বেশি খরচ হয়। যেমন রাস্তাঘাট সব তো আরডি বানায়, পিডাব্লিউডি বানায়, ডিডব্লিউএস কাজ করে, হেলথ কাজ করে এডিসি এরিয়াতে। আর আরেকটা কথা আমি দেখছি, এডিসি বাজেটে প্রায় কথা হচ্ছে যে রাজ্য সরকার কেন করবে? 6 শিডিউলে এমন কোনো বার আছে নাকি রাজ্য সরকার করতে পারবে না? এমন তো কোনো বার নেই। আসলে 6 শিডিউল যে এই টিটিএডিসি কেন বানানো হয়েছে? বানানো হয়েছে যে উন্নতি যেন ত্বরান্বিত হয় এডিসি এরিয়াতে, স্টেট গভর্নমেন্টকে বাদ দেওয়ার জন্য নয়। এডিসি বানানো হয়েছে টু স্পিড আপ ডেভেলপমেন্ট ইন টিটিএডিসি এরিয়া। আজকে যেমন কথা বলা হচ্ছে, প্রায় আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এবং কি বলে অ্যাসেম্বলিতে, যেভাবে কথা বলা হচ্ছে মনে হয় স্টেট গভর্নমেন্ট কাজ করতে পারবে না এডিসিতে, সব টাকা দিয়ে দিতে হবে কাকে? টিটিএডিসিতে। এটা ঠিক না। যেমন কি আগরতলা এয়ারপোর্ট হয়েছে, এখানে তো নির্বাচিত সরকার রয়েছে, সে কি দাবি করতে পারে এয়ারপোর্টটা আমরা বানাবো, আমাদেরকে দিন? না, কেন্দ্র সরকার বানায় এটা। রেলওয়ে লাইন কে করে? কেন্দ্র সরকার করে। কেন্দ্রীয় প্রকল্পগুলি আমরা কে করে? রাজ্য সরকার ইমপ্লিমেন্ট করে এডিসিতে। সুতরাং এই কথা তো বলা ঠিক না। এই প্রচারও হচ্ছে ভালোভাবে, আমি দেখছি এটা মিসলিডিং প্রচার। যেন যা কাজ হবে এডিসিতে রাজ্য সরকার সব হ্যান্ড ওভার করতে হবে টিটিএডিসিতে। এরকম কোনো বাধা বা কোনো ক্লজ 6 শিডিউলে নেই। দুজনে মিলেই কাজ করবে ট্রাইবালদের জন্য, সেটাই কথা, ঠিক না? আর এতদিনের বঞ্চনা নিয়ে আমি বলবো না, কারণ সিপিএম আমলে আমি দেখছি বেশিরভাগই উন্নতি হতো আগরতলা কেন্দ্রিক বা শহর কেন্দ্রিক, ঠিক না? কংগ্রেস আমলেও শহর কেন্দ্রিক বা আগরতলা কেন্দ্রিক হতো। আজকে মোদিজি প্রাইম মিনিস্টার হওয়ার পরে আমরা চিন্তা করছি লাস্ট মাইল ডেলিভারি, শেষ ব্যক্তির কাছে গভর্নমেন্টের সুবিধা কীভাবে পৌঁছানো যায়। এই প্রথম কিন্তু শুরু হচ্ছে মোদির আমলে, এর আগে ছিল না এটা। উন্নতি মানে আগরতলায় হসপিটাল বানানো, আগরতলায় হোটেল বানাও বা কৈলাসহরে কিছু বানাও,
এই ছিল আজকে লাস্ট মাইল ডেলিভারির জন্য আমরা কাজ করছি এবং 12টা ব্লকে অ্যাসপিরেশনাল ব্লকস বলা হয়েছে। প্রত্যেক ডিপার্টমেন্টকে বলা হয়েছে যে ইউ উইল হ্যাভ টু স্পেন্ড 10% মোর ইন অ্যাসপিরেশন ব্লকস, ঠিক না? অ্যাসপিরেশন ব্লক সারা ভারতবর্ষে এমজিএন রেগার কাজ কত হয়? 100 দিন হয়। আমি যখন আরডি মন্ত্রী ছিলাম এই কয়েক মাস আগেই 103 দিন 104 দিন এমন কাজ হয়েছে অ্যাসপিরেশন ব্লকসে। অ্যাসপিরেশন ব্লকসকে আমরা বলেছি তোমরা 150 দিন মতো কাজ করতে পারো। আর অ্যাসপিরেশন ব্লকসগুলি কোন ব্লক? করবুক, তুলাশিকর, ওমপি, ঠিক না, রস্যাবাড়ি, গঙ্গানগর, ডুম্বুরনগর, সব তো এডিসি এরিয়াতে, ঠিক না? এই কথা বলা ঠিক না যেন কি বলে only 2% for 35%। স্যার, সিপিআইএমের যিনি রাজ্য সম্পাদক রয়েছেন জিতেন্দ্র চৌধুরী স্যার বলছেন যে বাজেটে নাকি ত্রিপুরা জনগণদের জন্য কিছুই নেই, এ বিষয়ে কি বলবেন? ওনারা কয়টা বাজেট বানিয়েছিলেন? ইন দেয়ার টার্ম দে হ্যাভ মেড 35 বাজেটস, 35টা বাজেট বানিয়ে গেছে। কি ছিল সেটাতে? এডিসি ওদের হাতে ছিল, বিরোধী শূন্য। কি কাজ করেছেন এই প্রশ্নের উত্তর কে দেবে? দোষ আরোপ করা খুব সুবিধা, ঠিক না? এই সরকার আসার পরে এই প্রথমবার, এটা একটা রেকর্ড সারা ভারতবর্ষে, ওনলি ফর ট্রাইবাল ওয়েলফেয়ার আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে 1300 কোটি টাকা নিয়ে এসেছি। নিয়ে আসার পথে বা নিয়ে এসেছি আমরা, চুক্তি হয়ে গেছে আমি যা শুনছি এখন, ঠিক না? দিস দ্য ফার্স্ট টাইম ফ্রম ইএপি করা, এক্সটার্নালি এইডেড প্রজেক্ট ওনলি ফর ট্রাইবাল, সেটা করা, ঠিক না? আর গত মন্ত্রিসভায় মনে আছে আমরা 30 কোটি টাকাও দিয়েছিলাম হসপিটাল করার জন্য। শুনেছিলাম ওপোলো আসবে নাকি, আমার মনে হয় এসে গেছে ওপোলো এইডিসিতে, জানি না আমি যা শুনলাম বিবৃতিতে ওপোলো নাকি এসে হসপিটাল চালাবে। কেউ আবার বললো না ওপোলো আসবে না, টেলিমেডিসিন, ঠিক না? তো ওই ডিসিতে কাজ হয় না, কথা না। আর কোনো দিনও ভারতীয় জনতা পার্টি কোনো দিনও কী বলে ত্রিপুরাসাদেরকে বঞ্চিত রাখার কোনো আমাদের কোনো কী বলে মতবাদের বিরুদ্ধে এটা, যেখানে মোদিজি বলে লাস্ট ম্যান ফার্স্ট। এই পার্টিটা তৈরি হয়েছে এই কারণে। ভারতীয় জনতা পার্টির সৃষ্টি হয় কি অন্তত লাস্ট ম্যান শুড কাম ফার্স্ট। আমি বিদ্যুৎ মন্ত্রী ছিলাম, আমরা গ্রামীণ আলোক যোজনা করেছি, গ্রামীণ বাজার আলোক যোজনা, এটা কেন্দ্রীয় স্কিম। কী করেছি? প্রত্যেকটি ট্রাইবাল মার্কেটে সারা ত্রিপুরাতে সোলার লাইট দিয়েছি গ্রামীণ বাজারে। কেন দিয়েছি? কারণ একটা কথা হচ্ছে, আমরা শহরে খুব শুনি ইজ অফ ডুইং বিজনেস, সহজভাবে যেমন বিজনেস করতে পারে, ঠিক না? শহরের মানুষ যদি করতে পারে, পাহাড়ের মানুষকে করতে হবে। এই চিন্তা কেউ করেনি আগে। আগে আমাদের ট্রাইবালরা কী করতো? দিনের বেলা বাজারে বসতে পড়তো, কারণ রাত্রিবেলা লাইট থাকে না ওদের বাজারে। সুতরাং বাজার হতো সপ্তাহে একবার বা সপ্তাহে দুবার, কারণ দিনের বেলাতে কাজ করতে হয়, কাজ ফেলে এসে বাজারে বসতে হয়। আজকে যান রসিয়াবাড়িতে 9টা অবধি বাজার হয়, যান গঙ্গানগরে 9টা অবধি বাজার হয়। মানুষ দিনের বেলা কাজ করে, রাত্রেবেলা জিনিসপত্র বিক্রি করে। দিস ইজ অলসো ইজ অফ ডুইং বিজনেস। কেউ চিন্তা করেনি ইজ অফ ডুইং বিজনেস শুড অলসো টেক প্লেস ইন দি ট্রাইবাল এরিয়াস, ঠিক না? আর আমরা তখন তো আমরা বলে প্রাইম মিনিস্টারকে লিখেছিলাম চিঠি, আমি পত্র লিখেছিলাম যে যেখানে গ্রিড কানেক্টিভিটি দেওয়া সম্ভব না, ইলেকট্রিসিটি তার দিয়ে দেওয়া সম্ভব না, সেখানে মাইক্রোগ্রিড তৈরি করে দেওয়া সবগুলি ট্রাইবাল এরিয়াতে। আমরা চাই প্রায় 500 মাইক্রোগ্রিড তৈরি করা। এই জন্য প্রাইম মিনিস্টার বলেছিলেন যে ওনার পিএম ডিভাইন স্কিম থেকে, একটা স্কিম আছে পিএম ডিভাইন, সেখান থেকে 80 কোটি টাকা দেবে আমাদেরকে। সুতরাং লাস্ট মাইল ডেলিভারি ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ ডেভেলপমেন্ট আমাদের জন্য, ঠিক না? শোকেসিংটা ডেভেলপমেন্ট না। যেমন সিপিএম আমলে কী হতো? কাঠামো বানানো হতো, ওই স্ট্রাকচার বাস দেয়, ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়নি। স্কুল আছে তো মাস্টার নেই, হসপিটাল আছে তো যন্ত্রপাতি নেই। সেটাকে আমরা ইনফ্রাস্ট্রাকচার বলি না, সেটাকে আমরা স্ট্রাকচার বলতে পারি। বাইরে থেকে ভালো একটা বিল্ডিং বানিয়ে দিলে স্ট্রাকচার হয়ে যায়। হসপিটালে যদি ডক্টরই না থাকে, ইনফ্রাস্ট্রাকচার কীভাবে তৈরি হলো? স্কুলে যদি মাস্টারই না থাকে, ইনফ্রাস্ট্রাকচার তৈরি কীভাবে হলো? এটা শোকেসিং করতো। এখন শোকেসিং নাই, এখন লাস্ট মাইল ডেলিভারি। প্রাইম মিনিস্টার আবাস যোজনাই হোক, ডিডাব্লিউসে নল সে জলই হোক, বা কি সৌভাগ্যতে ইলেকট্রিক কানেকশনই হোক, বা সোলার পাওয়ারে লোকদেরকে আলো দেওয়ার, ঠিক না, ওদের জীবনকে আলোকিত করার যে প্রচেষ্টা, সব লাস্ট মাইল ডেলিভারি প্রচেষ্টা আমরা করছি। এবং সুতরাং সিপিএমের নেতা কি বলে না বলে সেটা তো অদ্ভুত কথাবার্তি। 35 বছর বাজেট বানিয়ে 35টা বাজেট বানিয়েছে, সেখানে কী ছিল বাজেটগুলিতে আমি এখনও জানি না।
স্যার, বিরোধীদের আরও একটি প্রশ্ন আছে যে 9 লক্ষ যারা বেকাররা রয়েছেন তাদের জন্য নাকি এই বাজেটে কোনো কিছুই নেই। এই বিষয়টিকে আপনি কিভাবে ডিফেন্ড করবেন? সেটার উত্তর তো আমি প্রথমেই দিয়েছি, ক্যাপিটাল এক্সপেন্ডিচার হলে ঠিক না কর্মসংস্থান তৈরি হয়। যত আপনি ক্যাপিটাল এক্সপেন্ডিচার করবেন, হসপিটাল বানাবেন, হোটেল বানাবেন, ইনফ্রাস্ট্রাকচার বাড়াবেন, ততই কর্মসংস্থান তৈরি হবে, ঠিক না? আর বেকারত্ব তো আমরা তৈরি করিনি, বেকারত্ব তৈরি করেছে কে? সিপিএম। কারণ ওদের বেকারের লাইন লাগে, মিছিল লাগে, নাহলে মিছিল হয় না, মানতে হবে, দিতে হবে, কেন্দ্র দিচ্ছে না, মিছিলটা করবে কেমন? এই জন্য ওরা কোনো দিন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করেনি, স্ট্রাকচার বানিয়ে গেছে, সেটাকে ইনফ্রাস্ট্রাকচার করার কোনো ওরা কী বলে প্রচেষ্টাই করেনি। দিল্লি থেকে টাকা এসছে, কেন্দ্র দেয় না বলে বলে টাকা নিয়ে এসে বড় বড় বিল্ডিং বানিয়েছে। আবার বিল্ডিং বানালে কী হয় এটা আমরাই জানি, পলিটিক্সে আমরাও আছি, বিল্ডিংয়ের কী লাভ এটা সবই জানে, ঠিক না? কিন্তু বিল্ডিংয়ের ভিতরে যদি কাজ না হয় তো বিল্ডিং অর্থহীন। সুতরাং আমরা কী বলবো, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করবো, উই উইল ট্রাই টু ইন্ডাস্ট্রিয়ালাইজ ত্রিপুরা, একটা বিজনেস ত্রিপুরাকে করতে হবে। আর সেটা আমরা করতে পারিনি প্রথম টার্নে, কারণ 2 বছর তো কোভিডে চলে গেছে। দেয়ার ওয়াজ স্লাম, গ্লোবাল স্লাম ছিল তখন, বিজনেস ওয়াজ ক্লোজিং ডাউন, না বিজনেস তখন ক্লোজ হয়ে যাচ্ছিলো। সুতরাং ত্রিপুরায় এসে বিজনেস সেট আপ করা খুব মুশকিলের কথা ছিল তখন। এখন মাচ বেটার। আমরা চেষ্টা করবো কর্মসংস্থান তৈরি করা, প্রাইভেট, গভর্নমেন্ট। আর গভর্নমেন্ট তো বলে গভর্নমেন্টের চাকরি হচ্ছে না, গভর্নমেন্ট চাকরি দেবে না কেন? নিশ্চয়ই দেবে, গভর্নমেন্ট চালাতে গেলে তো লোক লাগবেই, এটা অদ্ভুত কথাবার্তি। কিন্তু গভর্নমেন্টের কেবলমাত্র গভর্নমেন্টের চাকরি দিয়ে বেকারত্ব সমাধান হবে সেটা সম্ভব নাকি? এটা জিতেন বাবুই আমাকে বোঝাক না, উনি পারবেন গভর্নমেন্ট চাকরি দিয়ে বেকারত্ব সমাধান করতে ত্রিপুরা রাজ্যে? সুতরাং হাউ টু ডু ইট, এটার জন্য ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং, ট্যুরিজমের উপরে দেওয়া, মানুষ যেমন আত্মনির্ভর হয় এটার একটা ব্যবস্থা করা, ব্যাঙ্কগুলিকে বলা মানুষকে ফাইন্যান্স করা। আর আপনি ব্যাংকে থেকে খোঁজ নিয়ে দেখুন আগে কী ছিল লোনের হার, এখন কত আছে, ঠিক না? এভাবে আমরা ত্রিপুরাকে একটা আত্মনির্ভর স্টেট বানাতে চাই। এই যে আমরা দেখতে পাচ্ছি অর্থ পরিমাণ যে বাজেট পেশ করা হয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছি যে 611.3 কোটি টাকার ঘাটতি রয়েছে। তাছাড়াও যে বিরোধী পক্ষ আমরা যদি বলি সিপিআইএম, তাদের মতামত রয়েছে 25 বছরে তাদের 15 কোটি টাকার মতো প্রায় সেখানে ঋণ ছিল, কিন্তু এই 5 বছরেই নাকি শাসক দলের 12 কোটি টাকার ঋণ হয়ে গেছে। এই বিষয়টিকে আপনি কি বলবেন? এটা আমাকে জিজ্ঞেস করেছিল মানিকবাবু যখন উনি লিডার অপোজিশন ছিলেন। দেখুন, বাজেটটা একটা গ্লান্স পড়লে হয় না, যে ছেলেমেয়েরা পড়াশোনা করা নোট বই দিয়ে পড়ে ওদের এই অবস্থা হয়, ঠিক না? বাজেটটা ভালো করে পড়তে হয়। লোনের খাতায় কি আছে? লোনের খাতায় আছে 14টা ইএপি, সেটাকে লোন দেখাতে হবে, কারণ লোনই এটা আসলে। ইএপি মানে এক্সটার্নালি এইডেড প্রজেক্টস, ঠিক আছে? সেটা কে ফেরত দেবে? 90% কেন্দ্র ফেরত দেবে। সেই লোন লাইবিলিটি আপনার কাছে পড়ছে না। ইন্টারেস্ট অ্যান্ড 90% অফ দি লোন রিটার্ন বাই দ্য সেন্টার, ঠিক না? আরেকটা লোন কেন্দ্র আমাদেরকে দিয়েছে 50 বছর উইথাউট ইন্টারেস্ট, সেটা কি নেব না আমরা? সেটাও লোনের খাতায় আছে। সুতরাং লোনের পরিমাণ বেশি দেখা যাবে, কি লোনটা কী দেখা উচিত। হেডিংটা পড়ে নিল লোন এত টাকা, এত হাজার টাকা, আরে সর্বনাশ, এটা তো ডেটটা আছে, ঠিক না? একটা তো আরেকটা লোন দিয়েছে আমাদের কেন্দ্র সরকার ইন ভিউ অফ জিএসটি কালেকশন কমে গেছিলো তখন কোভিডের সময়, ঠিক না? তখন আমাদেরকে রিজার্ভ ব্যাঙ্ক থেকে লোন নিয়েছি আমরা ইন দ্য নেম অফ দ্য স্টেট টু বি রিটার্ন বাই সেন্ট্রাল গভর্নমেন্ট, ফেরত দেবে সেন্ট্রাল গভর্নমেন্ট সেটাকে, ঠিক না? তো এসব যদি ফাইন ডিটেলগুলি না পড়ে, ঠিক না, আর যদি মন্তব্য করে ছাড়া, সেটা দায়িত্বহীন কোনো দায়িত্ববান লোক এসব করে না, ঠিক না? যদি মন্তব্য করতেই হয় ডিটেলগুলি পড়া উচিত বাজেটে। স্পেশালি ইংলিশে বলে না, ডেভেল লাইজ ইন দ্য ডিটেলস, আসল জিনিস ডিটেলসই থাকে, একটা গ্লান্স কিছু করে হবে না। গতবার আমি অনেকজন জিজ্ঞেস করেছিল সিপিএম এমএলএরা আমাকে, তখন বলছে হ্যাঁ হ্যাঁ আমরা একটা গ্লান্স দেখেছি, ঠিক না? কথা বলে লোনের খাতায় যেন দেখা দিচ্ছে এই অঙ্কটার কী সেগ্রিগেট করতে হবে। ইএপিস 90% অ্যান্ড ইন্টারেস্ট উইল বি পেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, 50 ইয়ার্স লোন ইন্টারেস্ট ফ্রি, সেটাও লোনের খাতায় থাকবে নিশ্চয়ই, অন্য খাতায় দেওয়া যাবে না সেটা, হেডিং তো লোনই থাকবে এটা। আরেকটা জিএসটির জন্য আমাদেরকে লোন নিতে হয়েছে কি রিজার্ভ ব্যাঙ্কে, নিয়েছে স্টেটের নামে, ফেরত দেবে কে? কেন্দ্র পুরোটাই, সেটাও লোনের খাতায় আছে। এই জন্য লোনের পরিমাণ একটু বেশি দেখা যায়, এটাই ব্যাপার।
ত্রিপুরাসাদের একটি ডিমান্ড আমরা জানি, বহুদিনেরই ডিমান্ড রয়েছে ত্রিপুরাল্যান্ড। তার পরবর্তীতে আমরা দেখতে পাই ত্রিপুরা মথা বর্তমানে রাজ্যের একটি জনপ্রিয় দল, তারা সেই বিষয়টিকে গ্রেটার ত্রিপুরাল্যান্ড বলে ব্যাখ্যা করছেন। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তাদের এই ডিমান্ডকে নিয়ে বেশ কিছুদিন চলেছিল যে কেন্দ্রীয় যিনি স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন অমিত শাহ নানানভাবে আশ্বস্ত করেছেন, ইন্টারলকিউটারও পাঠানোর কথা ছিল, এভাবে বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে। কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি না এখনও পর্যন্ত ইন্টারলকিউটার আসতে বা এই বিষয়গুলোকে নিয়ে কোনো ধরনের আলোচনা বা বৈঠক বসতে। তো এই যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা মথার পক্ষ থেকে বলা হচ্ছে যে কেন্দ্রীয় নেতৃত্বরা আশ্বস্ত করেছিলেন কিন্তু কোনো ধরনের সাড়া এখন দিচ্ছেন না, এই বিষয়টায় আপনি কি বলবেন? দেখুন, ইন্টারলেকেটার আসবে এটা আমরা তো জানি না অন্ত, মুখ্যমন্ত্রী বলেছেন উনি জানেন না, আমিও জানি না অন্ত, শুনেছি একজনের মুখে। আর কেন আসলে উনি জানবেন যে বলেছেন, সেটা আমি কীভাবে ক্লারিফিকেশন দেবো সেটার। আর যেখানে এডিসির আমি দেখি আজকাল সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ইন্টারভিউতে মথা পার্টি থেকে তারা ওদের বড় নেতারা বলে বিজেপি ম্যানিফেস্টোতে মোর পাওয়ার টু দি এডিসি, সেটা কেন দিচ্ছে না? আমাদের ডিমান্ডই আমাদের কাছে করছে ওরা, যারা আমরা যেটা ডিমান্ড করেছিলাম সেটাই আমাদের কাছে করছে, ঠিক না? ভালো কথা, আমি বলি ভালো ভালো সাইন এটা। কারণ আমরা যখন বলেছিলাম মোর পাওয়ার টু এডিসি, এডিসিকে আরও টাকা দেওয়া উচিত, তখন বলেছিল একজন মথার সবচেয়ে বড় নেতা বলেছিল হোয়াট ইজ মোর পাওয়ার, ননসেন্স, গ্রেটার ত্রিপুরা ছাড়া কিছুই হবে না। আজকে কিন্তু ফিরে এসছে সেখানে। আপনারা বলেছিলেন মোর পাওয়ার দেবেন, কেন দিচ্ছেন না? আপনারা বলেছিলেন ফান্ডিং দেবেন এডিসিকে, কেন দিচ্ছেন না? আমি আপনাকে বলি, আমরা 2019 বা 20-এ মনে হয় ঠিক ডেটটা আমার, ক্যাবিনেট একটা নোট আমরা পাস করেছিলাম তখন, ভেরি হিস্টোরিক ক্যাবিনেট নোট। কোনো সরকার রাজ্য সরকার করবে না সেটা, নিজের ক্ষমতা খণ্ডন করে এডিসিকে দেওয়া কোনো রাজ্য সরকার করবে না, আমরা করেছি, কিন্তু ইন্টারেস্ট অফ দ্য ট্রাইবাল পিপল। কী করছি? 42 ডিপার্টমেন্টস টু বি গিভেন টু এডিসি, ল্যান্ড রাইটস ফর এডিসি, 50 সিটস ফর এডিসি, ঠিক আছে? টাউন টু সেট আপ টাউন, এখন বলছে অনেকজন বলছে আরে নন ট্রাইবাল এরিয়াতে টাউন আছে, আমাদের এখানে টাউন শহর কেন নয় এডিসিতে? প্রভিশনই নেই। আরবান এরিয়া ডেভেলপমেন্ট করা কোনো প্রভিশন ছিল না এডিসি এরিয়াতে। আজকে জিতেনবাবু বড় বড় কথা বলছেন, দেখা করি, সেটা আমরা এই বিষয়ে ক্যাবিনেটে করেছি। দ্য টাউনস ক্যান বি এস্টাবলিশড ইন এডিসি এরিয়াস। প্রভিশনই ছিল না, প্রভিশন থাকলে টাকা নিয়ে আসতাম দিল্লি থেকে। প্রভিশন যদি না থাকে তো টাকা কীভাবে দিল্লি থেকে নিয়ে আসবো আমরা আরবান ডেভেলপমেন্টের জন্য, ঠিক না? এইসব যে 50 ডিপার্টমেন্টস, 42 ডিপার্টমেন্টস, ল্যান্ড রাইটস, এসব দিন আমরা বলছিলাম, টেরিটোরিয়াল কাউন্সিল, নমেনক্লেচার চেঞ্জ, ঠিক না? এসব বলছিলাম আমরা ক্যাবিনেট থেকে পাস করে আমরা 125th অ্যামেন্ডমেন্টের জন্য পাঠিয়েছি দিল্লিতে। আমার তো একটাই কথা, সেটাকে যদি আজকে এডিসি সর্বসম্মতি কবে করো, আমাদের কী বলে এমডিসিও আছে সেখানে, সর্বসম্মতি করে যদি পাস করতো এডিসিতে, রাজ্য সরকারের ক্যাবিনেট ডিসিশন প্লাস কী বলে এডিসির সর্বসম্মতি কমিটির একটা ডিসিশন থাকতো, এটা অনেক জোরদার ক্লেম হতো। কিন্তু তখন তো করলো না, অন্য ডিমান্ড করতে শুরু করলো, আর্টিকেল 3A, আর্টিকেল 3B এসব শুরু করেছে, ঠিক না? আজকে আমাদের জিজ্ঞেস করছে কী হলো আপনাদের প্রতিশ্রুতি, যারা সেটাকে অবস্ট্রাক্ট করেছে ওরাই জিজ্ঞেস করছে আজকে আমাদেরকে কী হলো আপনাদের প্রতিশ্রুতি, ঠিক না? অবস্ট্রাকশন না করলে আজকে অবধি হয়ে যেত। তো রাজ্য সরকার তো নিজের ক্ষমতা খণ্ডন করে এডিসিকে দিতে যারা রাজি, এই প্রথমবার ইতিহাসে কোনো সরকার করবে না, আমরা কিন্তু রাজি। কারণ মোদিজি বলেছে লাস্ট ম্যান ফার্স্ট, যখন লাস্ট ম্যান ডেভেলপ করবে তখনই আমি বলবো যে ডেভেলপমেন্ট হয়েছে ত্রিপুরা রাজ্যে। শুধুমাত্র আগরতলায় 16 তলা বিল্ডিং হলে হবে না, ঠিক না? ইফ উই মাস্ট হ্যাভ স্মার্ট সিটি উই মাস্ট অলসো হ্যাভ স্মার্ট ভিলেজ বলেছেন উনি। সুতরাং আমরা এটা দিয়ে আমরা, ঠিক না, আমরা করেছিলাম এই কাজটা, খুব বড় কাজ। ভৌগোলিকগত দিক থেকে এই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি কতটুকু যুক্তিযুক্ত? গ্রেটার ত্রিপুরাল্যান্ড জিওগ্রাফিক্যাল কি আইডিয়া এটা আমি জানি না, মানে একটা পার্টি ছিল ত্রিপুরাল্যান্ড দাবি করেছিল, এটার সঙ্গে একটা অ্যাডজেক্টিভ লাগিয়ে দিয়েছে বিশেষণ কী বলে গ্রেটার ত্রিপুরাল্যান্ড, কালকে আবার আরেকজন লাগিয়ে দেবে গ্রেটেস্ট ত্রিপুরাল্যান্ড, লার্জেস্ট ত্রিপুরাল্যান্ড। তো এটার তো ডেফিনেশন তো ঠিক নেই, দ্য ডেফিনেশন কী হবে এটা আমি জানি না, যে দাবি করেছে উনি জানতে পারেন, আমার জানা নেই যে ডেফিনেশন কী হবে। আমি মধ্যে মধ্যে ভাবি এটা বুঝি এনজিও মতন হবে, আছে না অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা কিছু একটা রেড ক্রস ইন্টারন্যাশনাল, এমন কিছু হবে ভাবছি। পুরোনো শুনলাম না, এটা নাকি ল্যান্ড হবে, কি কোথায় যাবে, এটা সীমানা কী হবে জানি না। ত্রিপুরাকে ভাগ করে আবার গ্রেটার কেমনে হয় জানি না আমি এটা।
ত্রিপুরাকে বিভাজন করে, ছোট স্টেটকে বিভাজন করে সেটা কেমনে গ্রেটার হয় আমি তো আমার জানা নেই, ঠিক না? ইট ইস এ ভেরি ফানি মিসনোমার যাকে বলে ইংলিশে, নামের অর্থ হয় না। ত্রিপুরা স্টেটই এত ছোটো, এটাকে বিভাজন করে আবার গ্রেটার কেমনে হয় এটা আমার জানা নেই, ঠিক না? স্মলার হতে পারে, গ্রেটার তো হতে পারে না, ঠিক আছে? যে একটা জিনিস কিন্তু ভাগ করলে কি গ্রেটার হয় এটা? তবে যাই হোক, ওরা করেছে ভালো, কিন্তু আজকে তো সমাধান খুঁজছে বলে আমাদের কনস্টিটিউশন সলিউশন লাগে। হোয়াট ওয়াজ দ্য কনস্টিটিউশন সলিউশন, যেটা আমরা ক্যাবিনেটে পাস করি সেটাই। আর সলিউশন তো সব ভারতবর্ষে কনস্টিটিউশন হতে হবে, আর কনস্টিটিউশন সলিউশন হবে না। আর যেটা আমরা ক্যাবিনেট থেকে পাস করি সেটাই কনস্টিটিউশন সলিউশন। আজকে সেটা নিয়েই প্রশ্ন হচ্ছে, কেন দিচ্ছেন না? আপনাদের ম্যানিফেস্টো লিখেছেন, আপনারা দিচ্ছেন না কেন? ওদের ম্যানিফেস্টো কি লেখা ছিল, ওরা করছে না কেন সেটার জন্য দায়ী না। যেটা আমরা করেছিলাম সেটাকে যদি সমর্থন দিত আজকে টিটিএডিসি, সর্বসম্মতিত হতো, কারণ আমাদের এমডিসিও আছে, আজকে জিনিসটা অনেক জোরদার হতো, ঠিক না? শুধুমাত্র দেখুন, আরেকটা কথা, এডিসি যেন টাকা হয় না, এই না, এটা আমি বলছি, আপনি প্রশ্ন করেননি। একটা আমার মনে আছে 2000 সনে, অনেকদিনের পলিটিক্স আছি তো, তখন আইপিএফটি বলে দল সৃষ্টি হয়েছিল 2000 সনে। তখন তারা ক্ষমতায় এসেছিল এবং ওরা একটা নিজেরাই স্বীকার করেছে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ঠিক নেই, এডিসির অ্যাডমিনিস্ট্রেশন সঠিক না। এডিসিকে যদি ভায়াবল করতে হয়, আরও শক্তিশালী করতে হয়, যেমন এডিসি সহজভাবে চলতে পারে, এটার জন্য একটা কমিটি বানিয়েছিল, অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিটি। 2002 সনে এরকম আইপিএফটি ক্ষমতায় এসেছিল এবং সেটা চেয়ারম্যান হয়েছিলেন প্রয়াত কি শ্যামাচরণ ত্রিপুরা, ঠিক আছে? এই কমিটির আজকে এই কমিটি চলছে, অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম শব্দ মানে আমাদের সব কিছু ঠিক নেই, রিফর্ম করতে হবে। রিফর্ম শব্দটা কখন আসে? যখন সব কিছু ঠিক থাকে না, অচল থাকে, তখনই রিফর্ম করতে হয়, ঠিক না? আজকেও অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটি রিফর্ম কমিটির চেয়ারম্যান আছেন, কমিটিটাও আছে, এটার অফিসও আছে, হয়তো কেরানি টেরানিও আছে ওনা, জানি না আমি, কিন্তু রিপোর্টটা কোথায়, ঠিক না? আজকে বলবে হসপিটাল নেই, কালকে বলবে রাস্তা নেই, পরশুদিন বলবে ড্রেন নেই, এভাবে চলে না। একটা কী বল কম্প্রিহেন্সিভ রিপোর্ট তো লাগে। আর এই কমিটি তো রাজ্য সরকার চাপিয়ে দেয়নি, এই কমিটি এডিসি নিজেই বানিয়েছে যে আমাদের রিফর্ম দরকার বলে, ঠিক না? আর আজকাল দিল্লি থেকে আমরা যা টাকা পাই মোদিজির থেকে, অল রিফর্ম বেসড, পারফরমেন্স বেসড। আপনি এই কাজটা করলেন, এত টাকা পাবেন, যদি না করেন পাবেন না। প্রত্যেকটি কিন্তু অ্যালোকেশন এভাবে আসে। সুতরাং যেখানে রিফর্ম দরকার, রিফর্মটা হোক, তারপর আমরা বলতে পারি কেন কত দিতে পারি আমরা। আর রিফর্ম করার দরকার আমরা বলিনি, সেটা এডিসি নিজেই বলেছে। আজকে রিফর্ম কমিটি আছে, রিফর্মটা কোথায়? বলছে 80% আমাদের চলে যায় স্যালারিতে, মেনটেন্সে চলে যায় 20%। ভালো কথা, আপনারা রিফর্ম করা দরকার, তবে কমিটি যখন আছেন, বক্তৃতা দিলে তো হবে না। 15 ফাইন্যান্স কমিশনের রিপোর্ট এসে পড়েছে, স্টেট পে কমিশনের রিপোর্ট এসে পড়েছে, কিন্তু এই রিপোর্টটা আর দেখলাম না। অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিটির রিপোর্ট আজ অবধি দেওয়া হয়নি, আজ অবধি দেখিনি, ঠিক না? সেটা দেওয়ার দরকার ওদের, কম্প্রিহেন্সিভভাবে আলোচনা হোক। হাউ দ্য এডিসি ক্যান বি মেড ভায়াবল, ক্যান বি মেড স্ট্রং, হুজ অবজেক্টিং, ঠিক না? কিন্তু সেটা শুধুমাত্র কিন্তু আওয়াজ করলে তো হবে না, সেটা তথ্য থাকতে হবে, ডাটা থাকতে হবে, ইনপুট থাকতে হবে, না? যদি হেল্প লাগে আমরা রাজ্য সরকার হেল্পও করতে পারি আমরা। কোথায় 2001, 2002, আজ অবধি 2023 চলছে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিটি, এখনও আছে। সিপিএম কী করছিল? এখানে তো অনেক সরকারি হয়ে গেছে, আইপিএফটি, টিউজিএস, কী বলে সিপিএম, এখন তো আছে কী বলে মথা। কোথায় রিপোর্ট? খানি শুনি আমাদের টাকা হচ্ছে না, আমাদের সব টাকা বেতনে চলে যায়। আসলে কত চলে যায়, ফিগার্স কোথায়, কেন চলে যায়, কী ডিপার্টমেন্টগুলি কাজ আছে, কোন ডিপার্টমেন্টে কাজ নেই, সেটাও জানা দরকার একবার। একটা কম্প্রিহেন্সিভ রিপোর্ট বানিয়ে পেশ করুক, এত আওয়াজ না করে, ঠিক না? আওয়াজ করলে তো সব কিছু হয় না। আমাদেরকেও বাজেট বানাতে হয়, দিল্লিতে ডিপিআর পাঠাতে হয়, যেহেতু আমাদের বিজেপি সরকার কেন্দ্রে, আমরা এখান থেকে চিৎকার দিলেই টাকা আসে না, তো ডিপিআর বানাতে হয়, কম্প্রিহেন্সিভ ডিপিআর বানাতে হয়, ডিপিআর চেঞ্জ করতে হয়, ঠিক না? ডিপিআরকে ভায়াবল করতে হয়, তারপরে টাকা পয়সা আসে। এদিক দিয়ে তো কিছু দেখি না আমি।
খানি শুনি, আলোচনা শুনি, আমাদের এত টাকা চলে যায়, এত টাকা দিয়ে হয় না আমাদের। লেট আস নো ওয়াই, হোয়াট ইজ হ্যাপনিং, হোয়াট ইজ দ্য রিফর্ম ইউ আর ডুইং। ইট শুড বি রিফর্ম বেসড, না? রাজ্যে বর্তমানে যদি আমরা বলি একটি বড় সমস্যা শুধুমাত্র আজকের দিনেই নয়, বহুদিন যাবৎ চলে আসছে। এই 2023-এর বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে একটি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছিল বিষয়টি, অর্থাৎ 10,323 যে চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা রয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে সংখ্যাটা অনেকটাই কম, 156 জন শিক্ষক ইতিমধ্যে বিয়োগ রয়েছেন। কিন্তু তারপরেও আমরা জানতে চাইবো এই 10,323-এর বিষয়টিকে নিয়ে আপনারা কিভাবে ভাবছেন? দেখুন, 10,323-এর ব্যাপারটা দায়ী কে প্রথম তো দেখতে হবে, এভরিওয়ান নোজ। আর রায় কি কার ছিল? রায় সুপ্রিম কোর্টের রায়, আমাদের রায় নয়। তারপরে আমরা যথেষ্ট চেষ্টা করেছি। আমি মন্ত্রী থাকাকালীন আমরা গিয়েছি সুপ্রিম কোর্টকে, আমরা বলেছি যা হয়ে গেছে হয়ে গেছে, ওদেরকে একটা সুবিধা দিয়ে দিন নিয়োগ করার জন্য। সুপ্রিম কোর্ট ফ্ল্যাট নো করে দিয়েছে আমাদেরকে, ঠিক না? এরপরে আমরা রাস্তা খুঁজতে পারি, কিন্তু দায়ী আমাদের করা সেটা ঠিক না। দিস গভর্নমেন্ট হ্যাজ টেকেন 5 steps, প্রবলেম ট্রিটেড বাই সিপিএম। আর বিজেপি সরকার কয়টা স্টেপ নিয়েছে ওদের জন্য? রিল্যাক্সেশন, ওয়ান টাইম মানি সামটাইমস, ঠিক না? নিযুক্তিকরণ, সুপ্রিম কোর্টে যাওয়া, আবার ফিরে একটা সরকার গিয়ে বলেছেন যা হয়েছে হয়ে গেছে, আপনারা একটু হিউম্যানিটেরিয়ান ভিউ নিয়ে ওদেরকে আবার আমরা যেমন নিতে পারি, অবজার্ভ করতে পারি, সেটা আপনারা অ্যালাউ করে দিন। সুপ্রিম কোর্টকে বলেছি, সুপ্রিম কোর্ট বলেছে না। তারপরে আমরা খুঁজছি, আবার কমিটি চিফ মিনিস্টার বানিয়েছে মনে হয়, মানিক শাহজি মুখ্যমন্ত্রী হওয়ার পরে একটা কমিটিও বানিয়েছে মনে হয়। সেটা তো দায়ী আমরা না, কিন্তু আমরা যথেষ্ট চেষ্টা করেছি, আর যথেষ্ট চেষ্টা করবো আমরা। পরবর্তীতে আমরা যে বিষয়টি জানতে চাইব, 10,323-এর পর আমরা দেখতে পাই যে আরও একটি দাবি আপনার কাছেই ছিল, এসটি, যেটি যে বেকার যুবক যুবতীরা আপনার বাসভবনের সামনে বহুবার ঘেরাও করে। এবং প্রশ্ন ছিল সিপিআইএমের যিনি রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী স্যার বলছেন যে এবার বাজেটে তিনি বিষয়টি তুলে ধরেছিলেন, কিন্তু সেখানে নাকি সদুত্তর তিনি পায়নি। তো এই এসটি যেটি বেকার যুবক যুবতীরা বহুবার আপনার দ্বারস্থ হয়েছেন, তাদের বিষয়ে কি ভাবছেন? দেখুন, এটা সমাধান আমরা করব, এটা রান্না করবো না আমরা, এটা সবাই লাগতে হবে, নিশ্চয় করবো। এটা আর্থিক ব্যাপার আছে, নিয়মকানুনের ব্যাপার আছে, করবো আমরা। কিন্তু বাজেটে এটা তোলার কি ব্যাপার আছে বুঝলাম না। বাজেটে কি প্রফেশন লাগবে এটার জন্য নাকি? ঠিক না? জিতেনবাবু বাজেটে যে তুললেন কথাটা, 10,323-এর কথা তুললেন না উনি, সেটা তো তুললেন না। আজকে বেকারত্ব কেন হচ্ছে সেটা তো কথা তুললেন না। আজকে আপনি 7 লক্ষ, 8 লক্ষ, 9 লক্ষ বেকার বলছেন, আমরা কি 5 বছরে 8 লক্ষ বেকার তৈরি করেছি? সেটা কি সম্ভব? 6 বছরে, বা 6 বছরও হয়নি, 5 বছর 4 মাসে 7 লক্ষ বেকার তৈরি করেছি আমরা, ঠিক না? আর আমি যখন কী বলে ফাইন্যান্স মিনিস্টার হয়ে আসি, তৎক্ষণাৎ আমি তখন হোয়াইট পেপার দিয়েছি, শ্বেতপত্র আমি জারি করেছি। জারি করে আমরা বলেছি কত ঋণ রেখে গেছে, কত ঘাটতি রেখে গেছে। সেখান থেকে এই সরকার উঠে এসছে। যদি জিরোর থেকে উঠতাম আরও কাজ করতে পারতাম, কিন্তু আমরা মাইনাস থেকে উঠে এসেছি। উই হ্যাভ কাম ফ্রম মাইনাস, নট ফ্রম জিরো। একটা সরকারকে জিরো থেকে স্টার্ট করা খুব সুবিধা, বা একটা ফাইন্যান্স মন্ত্রীকে, ঠিক না? কিন্তু একটা কি বলে মাইনাস থেকে স্টার্ট করা, গিয়ে আজকে এই পজিশনে আসা, এতগুলি ওয়েলফেয়ার স্কিমস, 2,000 টাকা পেনশন, ঠিক না? কোভিডের সময় সবাইকে কী বলে 7 লক্ষ না 6 লক্ষ মনে নেই আমার, লোকে 1,000 টাকা দেওয়া, ঠিক না? ডিএ দেওয়া, পে ম্যাট্রিক্স দেওয়া। এটা আসলে কিন্তু 14টা কী বলে ইএপি নিয়ে আসা, এক্সটার্নাল এইডেড প্রজেক্টস। এটা মনে হয় ভারতবর্ষের রেকর্ড। ওয়ার্ল্ড ব্যাংক আগে কয়টা ছিল ইএপি ওদের সময়? ওদের বিশ্বাসই করতো না, ওদের কেউ বিশ্বাস করতো না। ওনলি 2, জাইকা, ইন্ডোজমেন, সেটাও টাকা খরচ করতে পারতো না। আজকে 14 ইএপি চলছে ত্রিপুরা রাজ্যে, এত ছোটো রাজ্যে। ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ওরা আরও দেবে বলেছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ডাইরেক্টর মনে এসেছিল, জাপানি ভদ্রলোক, আমাদের সঙ্গে মিটিং করেছে, তখন আমি অর্থমন্ত্রী ছিলাম। বলছে উই আর রেডি টু ফাইন্যান্স ইভিন মোর, এত প্রসপেক্টিভ ত্রিপুরাতে আছে। অ্যান্ড দ্য গভর্নমেন্ট ইজ সিনসিয়ার, বলেছে গভর্নমেন্ট ইজ সিনসিয়ার ইন ডেভেলপিং ত্রিপুরা অ্যান্ড ইন ক্রিয়েটিং জবস। উই উইল লাইক টু ফাইন্যান্স। আজকে 14টা ইএপি,
উইচ ইজ রেকর্ড। নাবার্ড মানে বসেছিল আগে, নাবার্ড একটা ব্যাংক আছে আপনি জানেন তো, এগ্রিকালচারাল ব্যাংক, রুরাল ডেভেলপমেন্টের জন্য। সেখানে কত টাকা নিত তোরা? 150 crores। আজকে নাবার্ড থেকে আমরা কত টাকা পাই? 500 crore বেশি। তো ত্রিপুরা অন দ্য ওয়ে, কারণ ফাইন্যান্স ছাড়া তো ডেভেলপমেন্ট হবে না, ফাইন্যান্স ছাড়া তো কী বলে কর্মসংস্থান হবে না। আগে তো ফাইন্যান্সের ব্যবস্থা করতে হবে না, মাইনাসে রেখে গেছে, সেখান থেকে উঠে আজকে প্লাস। ঘাটতি কেন হয়েছে? আরে ঘাটতি, কাজ হলে তো ঘাটতি হবেই, কাজ হলে ঘাটতি হবে না। একটা ফাইন্যান্স মিনিস্টার খুব ভালো বলেছিল, খুব বিখ্যাত ফাইন্যান্স মিনিস্টার, ব্রিটেনের মনে হয়, যার বাজারে ঘাটতি নাই এ ফাইন্যান্স মিনিস্টারের ইমাজিনেশন নেই বলেছে, ঠিক না? ঘাটতি থাকবেই কাজ হলে। আমি কাজও করবো না, কিছু করবো না, বাজেটটা রেখে দেবো, এভাবে এভাবে তো হয় না। ঘাটতি ওদের সময় ছিল, বিনা কাজে ঘাটতি ছিল, ঠিক না? আজকে কাজ হয়ে ঘাটতি আছে, খুব ভালো। আর লোন লোন বলছে, লোনটা তো আগে পড়ে দেখুক না কী লোন, পড়া উচিত না? এটা অপোজিশন পার্টি, এত বিজ্ঞ বিজ্ঞ লোক এতদিন ধরে কী বলে মন্ত্রিত্ব করেছে, আর এভাবে গুজব রটানো এত ঋণ হয়ে গেছে। আরে কিসের ঋণ? এটাকে আমরা ফাইন্যান্সে কী বলি, ইএপিকে কী বলি ফাইন্যান্সে? লো হ্যাঙ্গিং ফ্রুট, সবে পেরে নিয়ে করে নিতে চাই এটাকে। এভরি ওয়ান ওয়ান্টস টু প্লাক দ্যাট ফ্রুট। সারা ভারতবর্ষ কম্পিটিশন করে এর জন্য, কারণ এটা বেস্ট। 90% সেন্টার, 10% ত্রিপুরা রাজ্য। এই লোন কেনা নেবে? তো কীভাবে উন্নতি করবেন? রাস্তায় মিছিল করে কেন্দ্র দিচ্ছে না বলে? স্যার এসটিজিটির বিষয়টা, এসটিজিটি আমি বলেছি তো, এটা কথা হয়েছিল আমার সঙ্গে, যতটুকু মনে আছে এটা সমাধান হবে। উই উইল টেক আ ভেরি হিউম্যান ভিউ। আমরা চাই না যেন কেউ বলে সাফারিং করুক। কনস্ট্যান্ট কিছু থাকতে পারে, সেই কনস্ট্যান্টকে ওভারকাম করার জন্য সময় লাগে। এভরিথিং, উই আর পলিটিশিয়ানস। আজকে আমরা অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছি, আমরা ম্যাজিক করতে আসিনি তো এখানে। নো ওয়ান হ্যাজ এ ম্যাজিক মন্ত্র ইয়া। আমি মন্ত্র করে দিলাম সব কিছু দূর হয়ে গেল, এরকম তো নেই। উই উইল হ্যাভ টু অ্যারেঞ্জ ফাইন্যান্স, উইল হ্যাভ টু অ্যারেঞ্জ, ব্যবস্থা করতে হবে। হবে কেন হবে না? আমি তো আশা করি হবে। গত বছর আমি মন্ত্রী ছিলাম, আলাপ করেছিলাম শিক্ষামন্ত্রীর সময়। আজকে যিনি বলে আজকে এগ্রিকালচার মিনিস্টার, ওনার সঙ্গে কথা হয়েছে, ভেরি পজিটিভ কথা হয়েছে এটা নিয়ে। স্যার পরবর্তীতে যদি আমরা বলি 2024-এর লোকসভা নির্বাচন একেবারেই আসন্ন রয়েছে এবং তাকে নিয়ে আমরা শাসক দলের অনেকটাই প্রস্তুতি দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই তাবড় তাবড় যারা বিরোধী দলের নেতৃত্বরা রয়েছে তারা, আমরা দেখতে পাচ্ছি যিনি প্রদেশ সভাপতি রয়েছেন ওনার হাত ধরে যোগদান করছেন শাসক দলে, আমরা সেই বিষয়টা দেখতে পেয়েছি। তো আজকের দিনে দাঁড়িয়ে কতটুকু প্রস্তুত রয়েছে দল এই 2024-এর আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে? দেখুন, বিজেপি সবসময় প্রস্তুত থাকে, আর প্রস্তুত আছে বলে আজকে আমরা এই ফিগারে আছি। যখন আমরা বিজেপি করতে নামি প্রথম, 2টা এমপি ছিল আমাদের, আজকে আমরা কত 303 চলছে না, আরও হবে। কারণ উই আর অলওয়েজ রেডি টু ফাইট এ ব্যাটল। আর যেই নির্বাচনই হোক, লোকসভায় হোক, পঞ্চায়েত হোক, মিউনিসিপ্যালিটি হোক, উই ডু ইট উইথ অল আর সিনসিয়ারিটি, ঠিক না? আমরা সিনসিয়ারলি করি, এবং পিপল অফ ত্রিপুরা এখন রিয়েলাইজ করেছে যে ভোট দিয়েছিল কী বলে বিধানসভায় কিছু ভোট পড়েছে কংগ্রেস সিপিএমের। আমি জানি না এটা কী জোট করে মানুষ সিট বাড়ানোর জন্য। ওরা যতবার জোট করে ততবার সিট কমে, তো অদ্ভুত জোট। মানুষ যখন জোট করে 10-12টা পার্টির সঙ্গে, কীভাবে আমার সিটটা বাড়বে? কিন্তু এই জোট তো দেখি বারবার সিট কমে, পশ্চিমবঙ্গে কমে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে এখানে যাওয়ার পথে, ঠিক না? সুতরাং আই ডোন্ট থিঙ্ক 2024 ভোট করুক আমাদের জন্য কোনো চ্যালেঞ্জ হবে। তারপর আমরা উই টেক এভরি ইলেকশন সিরিয়াসলি, চ্যালেঞ্জ হোক না হোক, আমাদের কার্যকর্তারা প্রত্যেক ইলেকশনকে চ্যালেঞ্জ হিসাবে নেই আমরা, ঠিক না? সুতরাং এই নির্বাচনের জন্য প্রস্তুত আমরা। আর মানুষও বুঝে গেছে যে কি একটা ডাকা ছিল কংগ্রেসের, আয়া পড়ছি 3টা এমএলএ, আরেকজন বলেছে আই উইল বি কিং ও কিং মেকার নাইদার, ঠিক না? আবার সিপিএম বলেছিল এবার তো মানুষ বুঝে গেছে বিজেপি ভালো না, আমরাই আসছি। কয়টা এমএলএ পেয়েছে ওরা, ঠিক না? যারা কী বলে খুব বড় বড় নেতা, ওরা দাঁড়াতেই চায়নি, ওরা জানে হারবে বলে আমি দাঁড়াবো না বাবা। ভানুবাবু বলেছে আমি দাঁড়াবো না বিশালগড় থেকে, ঠিক না? মানিকবাবু বলেছেন আমি দাঁড়াবো না কোন থেকে, ধনপুর থেকে। ওরা তো কি বড় নেতা কেউ দাঁড়ায়নি এবার, ওরা বুঝে গেছে যে হবে না আর, দি আর ডাউন, গ্রাফ ইজ ডাউন, সারা বিশ্বে ডাউন কমিউনিজমের গ্রাফ। আর পশ্চিমবঙ্গে তো 35 বছর ছিল, 33 বছর ছিল পশ্চিমবঙ্গে। আজকে পশ্চিমবঙ্গে কী অবস্থা? পশ্চিমবঙ্গে একটা এমএলএ আছে ওদের, আমাদের কয়জন আছে? 77 সিটস আমরা জিতেছি,
পশ্চিমবঙ্গে লড়াই করে। আজকে অপোজিশন কে পশ্চিমবঙ্গে? আজকের অপোজিশন কালকে হবে রুলিং পার্টি পশ্চিমবঙ্গেও। কারণ আমাদের কার্যকর্তারা সিনসিয়ারলি কাজ করে, অলওয়েজ প্রিপেয়ার টু টেক চ্যালেঞ্জ। আর কংগ্রেসের তো কথাই নেই, তিনজন মনে হয় হাম দো হামারা দো টাইপ পার্টি হয়ে গেছে ও, এত পুরনো পার্টি এই অবস্থা। আর মথা তো আমি বলবো খুব আশা ছিল ওদের কিং মেকার হবে, কিং হবে, কিংও হতে পারেনি, কিং মেকারও হতে পারেনি, অপোজিশন পার্টি হয়েছে, ইলেকশনে লাস্ট এসছে। কংগ্রেস বামগ্রেস যাকে বলেন আপনারা, বামগ্রেস তো মানে 14 জন মনে হয় না, দে আর 14, উই আর 33 or 32 অ্যান্ড মথা ইজ 13। তিনজনে ফাইট হচ্ছে, লাস্টের মথা সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসাবে ওরা অপোজিশন পেয়েছে আছে, পাই না ওরা। বামগ্রেসে 14 আছে, আর আমরা 18টা ট্রাইবাল সিট জিতেছি 2018-তে, IPFT BJP জোট। এত হল্লা না করে, এত ডিসরাপশন না করে। ইফ ইউ ওয়ান্ট ডেভেলপমেন্ট ইউ ক্যানট ডিসরাপ্ট। অবস্ট্রাকশনিস্ট পলিটিক্স দিয়ে ডেভেলপমেন্ট হয় না। আর সবথেকে বড় প্রমাণ হলো CPM, ওদের পলিটিক্স ছিল অবস্ট্রাকশন করা। এই জন্য আজকে মানুষ, সারা পৃথিবীর মানুষ ওদের পছন্দ করে না। পজিটিভ কিছু নেই, এখানে অবস্ট্রাক্ট করো, খালি অবস্ট্রাক্ট করো, রাস্তা বন্ধ করো, বুঝো না, মিছিল করো। আজকে সারা ভারতবর্ষে আজকে কী বলে স্বচ্ছ ভারতের ক্রান্তি চলছে, এটার জন্য কি ফ্ল্যাগ নিয়ে দৌড় দিতে হয়? মানুষের মনে জাগতে হয় যে আমরা ভালো করে থাকবো, মানুষের মনে এই আশা জাগতে হয় যে হ্যাঁ, অ্যাসপিরেশনাল ইন্ডিয়া, উই অলসো ক্যান ডু সামথিং গ্রেট, ত্রিপুরা ক্যান ডু সামথিং গ্রেট, তখনই গ্রেট কাজ হয়, ঠিক না? সবকে বের করে রাস্তা দাঁড় করিয়ে মুর্দাবাদ জিন্দাবাদ করলেই যেন ক্রান্তি হয়, বিপ্লব হয়, এমন কথা নয়। ভারতবর্ষে সবচেয়ে বড় ডেভেলপমেন্টের বিপ্লব চলছে, ত্রিপুরা রাজ্য চলছে। দেয়ার ইজ এ ডেভেলপমেন্ট রেভলিউশন গোয়িং অন ত্রিপুরা রাজ্য। প্রাইম মিনিস্টার আবাস যোজনা ঘর দেখুন, পঞ্চায়েতে প্রত্যেকটি ওয়ার্ডে 42টা 43টা ঘর। আমি যে ক্যাম্পেইন করতে গেছি তখন দেখেছি, কখনো হয়নি। আগে ইন্দিরা আবাস যোজনা ছিল, প্রত্যেক কনস্টিটিউন্সি 3টা ঘর হতো, এভরি কনস্টিটিউন্সি টু গেট 3 হাউসেস 4 হাউসেস। আজকে একটা পঞ্চায়েতের ওয়ার্ড কত পায়? 40টা ঘর। আমি ইউপিতে ছিলাম কিছুদিন আগে, ঠিক না, ইউপিতে অনেক বেশি ঘর আমরা পেয়েছি এখানে। ইউপিতে একটা জায়গায় গেছি, রামনগর বলে না জায়গা, পপুলেশন ইজ 50,000, ঘর পেয়েছে 1600 না 1700, ঠিক না। চলিলাম আমার কনস্টিটিউন্সি ছিল, সেখানে আমরা 3,500 4,000 ঘর পেয়েছি, পপুলেশন ইজ 36,000, প্রায় ডবল ত্রিপুরাতে হচ্ছে। এটা কারণ হলো আমরা প্রাইম মিনিস্টার আমাদেরকে একটা সুবিধা করে দিয়েছে যে টিনের চাল থাকলেও সেটা অস্থায়ী ঘর বলে বিবেচিত হবে। সুতরাং ত্রিপুরা মার্চিং ইন দ্য রোড অফ ডেভেলপমেন্ট। সেখানে অবস্ট্রাকশনিস্ট পলিটিক্স করা বাঞ্ছনীয় মোটেও না। যা অ্যাসেম্বলি দেখছি আমি, যা সরকার উল্টা বলতে হবে। সরকার যদি ভুলে বলে দেয় মাথা ভালো, ওরা বলে মাথা খারাপ বলে দেবে, ওরা উল্টা বলতে হবে ওদের, ঠিক না। এভরিথিং হ্যাজ টু বি সেড ইন দি অপোজিট ডাইরেকশন, কথা নেই। দিস ইজ নট ডেমোক্রেসি। যেখানে মানুষের ভালো হয় সেখানে সরকারের সঙ্গে কোঅপারেশন করতে হয়। দিস ইজ এ নির্বাচিত সরকার, এই সরকার নির্বাচিত সরকার, এর ফের নির্বাচন হয়েছে এবার। সরকার তো নির্বাচিত সরকার, কেউ জোর করে এসে বসেনি ট্রেজারি বেঞ্চে, ঠিক না। মানুষের ম্যান্ডেট, জন আদেশ নিয়ে এসছে, সরকারের সঙ্গে কখনো কখনো অপারেশন করতে হয় ফর গ্রেটার গুড। আজকে যদি এডিসি যদি কপারেশন করতো আমাদের সঙ্গে, মোর পাওয়ার টু TTADC, আরও জোরদার হতো। কিন্তু বিজেপি বলেছে যে উল্টা বলতে হবে, সেটা করতে গেলে সংকীর্ণ রাজনীতি হয়, মানুষের উন্নতি হয় না। অপোজিশন পার্টি হ্যাজ এ ভেরি বিগ রোল ইন ডেমোক্রেসি। আমি তো বলি অপোজিশন পার্টির রোল ভূমিকা খুব বড় গণতন্ত্রে। এই ভূমিকাকে বুঝতে হবে বিরোধীদেরকে, ঠিক না। ছেলে মানুষের মতন যা সরকার বলবে এটা উল্টা বলতে হবে। সরকার যদি সাদা বলে আমি কালো বলবো, কালো বললে আমি সাদা বলবো, লাল বললে নীল বলবো, সেটা দিয়ে কিছু না, তর্ক হবে, মনোরঞ্জন হবে। স্যার, বিরোধীদের যদি দেখি, আপনার বিরুদ্ধে একটি বড় অভিযোগ রয়েছে। তাদের অভিযোগ রয়েছে আপনি সেখানে রাজ্যের উপমুখ্যমন্ত্রী ছিলেন
প্রাক্তন এখন বর্তমানে, কিন্তু এখনও নাকি আপনি সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছেন, এমনটা তাদের অভিযোগ রয়েছে। এবং যখন আপনি উপমুখ্যমন্ত্রী ছিলেন তখন নাকি আপনাকে এতটা কথা বলতে দেখা যায়নি যা বর্তমানে দেখা যাচ্ছে, এমনটাই তাদের অভিযোগ রয়েছে। কি বলবেন এই বিষয়ে? দেখুন তখন অনেক কাজ ছিল আমার, ঠিক না? ফাইন্যান্স দেখতাম, আরডি দেখতাম, পঞ্চায়েত দেখতাম। এখনও খুব কথা বলি না, আমি খুব কমই বলি, ঠিক না? এখন আমি ইন্টারভিউ মনে হয় আজকে 6 মাস 7 মাস আজকে দিয়েছি। আর যেখানে সুবিধা ভোগের কথা, সব মানুষই 6 মাস জন্য ঘর রাখতে পারে। মুখ্যমন্ত্রী আমাকে বলেছেন থাকুন কয়েকদিন, তারপর যাবেন, কেন মানুষ দেখা করতে আসে আমার কাছে, আমার ঘরটা দূরে হয়ে যায়, এই জন্য বলেছেন, ঠিক না? আর এমন কোনো মডার্ন কোয়ার্টার আমাকে দেয়নি যেমন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দিয়েছেন, ঠিক না? ডুপ্লেক্স কোয়ার্টার আমি নেইনি, ঠিক না? পুরানো 100 বছরের কোয়ার্টারে আছি, সেটাও খালি করে দিয়েছি, ঠিক না? আর যারা ভোগ করছে ওদেরকে বলতে বলুন, যারা ভোগ করছে না এখনও, কী বলে ডুপ্লেক্স কোয়ার্টার, ওদেরকে দিকে দেখতে বলুন একবার। শুধু আমাদেরকে আঙুল দেখালে হবে না। আর কথা বলার ব্যাপার তো, কথা তো আমরা রাজনীতি করি, আমরা তো এখন ফ্রি আছি, আমরা এখন কার্যকর্তা বিজেপির, আমি তো বিজেপির এখন কার্যকর্তা। কথা এখানে কেন, ইউপি থেকেও গিয়ে বলে এসেছি, সেটা আমাদের কাজ। পার্টির কথা বলবো না তো কার কথা বলবো, ঠিক না? কথা বলার জন্য ইউপিও পাঠিয়েছে, ওয়াই ইন ত্রিপুরা, ঠিক না? আর পার্টি মিটিংয়ে গেলে সেখানে ভাষণ দেবো না তো কী করবো? হয়তো যখন মুখ্যমন্ত্রী ছিলাম এত প্রোগ্রামে যেতে পারতাম না, কারণ ফাইন্যান্সটা ছিল, আরডি ছিল, পঞ্চায়েত ছিল, পাওয়ার ছিল, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ছিল, প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেশন ছিল, হয়তো এত প্রোগ্রামে যেতাম না। এখন একটু বেশি যাই আমি, ঠিক না? আর যেখানে এখন তো কি বলবো, আর একটু ফ্র্যাঙ্কলি কথা বলা যায়, যখন কি বলে মন্ত্রী থাকে তখন একটা ব্যারিয়ার রাখতে হয়, আজকাল তো রাখে না। দেখি অপোজিশন লিডার যা করছেন, মন্ত্রী সমানই উনি, ঠিক না? আজকাল এমএলএরা, বিরোধী এমএলএরা যা করছেন অ্যাসেম্বলিতে, ওর ব্যারিয়ার ট্যারিয়ার বোঝে না, ভাবে রাস্তায় যেভাবে আন্দোলন করে এভাবে আন্দোলন করা যাবে অ্যাসেম্বলির ভিতরেও, এ হয়তো হয় না। রাস্তার আন্দোলন এরকম, পলিটিক্যাল অ্যাক্টিভিজম ইজ ডিফারেন্ট। কারণ যখন অ্যাসেম্বলিতে যায় ওরা, তখন ওরা কি ল মেকার, অ্যাসেম্বলিতে এমএলএ হলো ল মেকার, আর পার্টির কার্যকর্তা হিসেবে যখন ওরা রাস্তায় যায় তখন ওরা পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। একই রকম আন্দোলন তো দু জায়গায় হয় না, একই রকম প্রোটেস্ট দুই জায়গায় হয় না। আমরা একেবারে আমাদের আলোচনার শেষ মুহূর্তে রয়েছি। বিরোধী যারা রয়েছেন তাদের যে বিশেষ বিশেষ প্রশ্ন, সেগুলোকে কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী আজকে তার স্পষ্টীকরণ তুলে ধরেছেন আপনাদের কাছে। অবশ্যই শেষ মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যবাসীর উদ্দেশ্যে কী বার্তা রাখবেন? দেখুন, রাজ্যবাসীর উদ্দেশ্যে একই বার্তা, উন্নতির সঙ্গে থাকুন, এবং ত্রিপুরাকে বিশেষ করে আমাদের যারা জনজাতি ভাই বোনরা আছে ওদেরকে আমি একটা অনুরোধ রাখবো, যে বঞ্চনা ছিল সেটা অস্বীকার করা যাবে না, দীর্ঘদিনের বঞ্চনা, কিন্তু সেটা 5 বছর 3 মাসে শেষ করা সম্ভব না। আর যে স্টেপসগুলি সরকার দিচ্ছে, ঠিক না, ইডিসিকে আরও শক্তিশালী করার জন্য, লাস্ট মাইল ডেলিভারি করার জন্য, সেটা সঠিক পথ, ঠিক না? কেউ বুঝেছে, কেউ জানতো আগে যে সোলার লাইট গিয়ে পৌঁছবে কোথায়? গন্ডাছড়ায়। কেউ ভাবতো পিএম কুসুম যাবে ইরিগেশনের জন্য, প্রথম কোথায় যাবে? গন্ডাছড়ায়, রৈশাবাড়ি। আগে প্রথম যেত কোথায়? বামতিয়া বটজলা। কোনো কিছু স্কিম আসলেই কোথায় যেত প্রথম? বামতিয়া বটজলা যেত, কারণ দিল্লি থেকে লোক আসলে দেখাতে সুবিধা। আমরা এতগুলি বসিয়েছি স্যার, দেখুন আজকে প্রথম কোথায় যায়? রৈশাবাড়ি, গঙ্গানগর, তুলাশিকর, মুঙ্গিয়া কামিতে যায়, সেখানে প্রথম যায় স্কিম। গভর্নমেন্টের যত ওয়েলফেয়ার স্কিম প্রথম কোথায় যাবে? অ্যাসপিরেশনাল ব্লকে যাবে, অধিক মাত্রায় যাবে, অধিক সংখ্যায় যাবে, ঠিক না? সো দিস ইজ দ্য রাইট স্টেপ, লাস্ট ম্যান ফার্স্ট। যদি কেউ বলে থাকে ত্রিপুরা রাজনীতিতে এই প্রথম, এই ভারতীয় জনতা পার্টি সরকারই বলেছেন, এবং খালি বলেছেন না, করছেন সেটা কাজটা। সুতরাং আজকে অনেক ডিবেট হয় যে বঞ্চনা, ট্রাইবালদের অনেক বঞ্চনা হয়ে গেছে, ওরা অনেক বঞ্চিত, সেটা অস্বীকার করার, আমি অস্বীকার করতে যাব কেন? আজকের বঞ্চনা না, এটা স্বাধীনতার পর থেকে চলছে এই কাজ, ঠিক না? ভোট ব্যাংক পলিটিক্সের জন্য কখনো সিপিএম,
এক্সপ্লয়টেশন করছে, কখনো কংগ্রেস করছে। এইভাবে করতে করতে আজকে কী হয়ে গেছে, এক্সপ্লয়টেশন চরমে চলে গেছে। আর আজকালদের ছেলেদের একটু শিক্ষা বেশি, শিক্ষা দীক্ষা দিয়ে এসছে, ভোকাল হয়েছে, সোশ্যাল মিডিয়া আছে, এজন্য সাংঘাতিক বেশি মনে হয়। কিন্তু আমি বারবার বলছি যে 5 বছর 3 মাসে 70 বছরের বঞ্চনা বা 75 বছরের বঞ্চনা দূর করা সম্ভব নয়। সেটা সময় লাগবে এবং সঙ্গে দিতে হবে। শুধু সময় লাগবে না, সঙ্গে কপারেশন করতে হবে। অবস্ট্রাকশন পলিটিক্স দিয়ে হবে না। আমি যদি অবস্ট্রাকশন করি, আমার অবস্ট্রাকশন আমি নিজেই করছি, ঠিক না? আমি যদি অবস্ট্রাকশন করি, রাস্তা বন্ধ করি, সেই করি, কাজ করতে না দেই, আন্দোলন করতে থাকি, যদি আমাদের ইঞ্জিনিয়াররা সেফ না হয়, পাহাড়ে গিয়ে যাবে না, তখন কী হবে? তো ডেভেলপমেন্ট থেমে থাকবে, বঞ্চনা বাড়বে অনেক গুণ। সুতরাং আবার এই আবেদন থাকবে জনজাতিদের কাছে, ডু নট ডু অবস্ট্রাকশন পলিটিক্স, ডু ডেভেলপমেন্টাল পলিটিক্স, ঠিক না? আর ক্ষমতা লাগে, ক্ষমতা হবে, কেন দেবে না ক্ষমতা? আমরাই যে একমাত্র সরকার যে নিজের ক্ষমতা খণ্ডন করে আমরা টিডিসিকে দিতে রাজি। সিপিএম যখন এই 125 অ্যামেন্ডমেন্ট কিন্তু আমাদের সময় আসেনি, সিপিএম আমলে এসেছিল, জিতেন বাবুর আমলে। উনি তখন হয়তো ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টারও ছিলেন। উত্তর কী ছিল? ডাজ নট অ্যারাইজ, ডাজ নট অ্যাপ্লাই, ওই করে উত্তর দিয়ে দিচ্ছে। প্রত্যেক কলমে কী ছিল? কোনো কমেন্ট ছিল না। ওদের মতামতের জন্য কেন্দ্র সরকার পাঠিয়েছিল রাজ্য সরকারকে, আমি নিজে দেখেছি। এনি নট অ্যাপ্লিকেবল, ডাজ নট অ্যারাইজ, ডাজ নট পারটেইন টু ত্রিপুরা, এটা মানে আমরা করবো না কিছু। আর আমরা 42 ডিপার্টমেন্টস, ল্যান্ড রাইটস, টেরিটোরিয়াল কাউন্সিল, 50 সিটস, ইয়ার মার্কিং অফ ফান্ড সব দিতে রাজি, খালি সঙ্গে দিতে হবে। আর এটা ন্যাচারাল, আপনার জন্য আমি কাজ করব, আপনি যদি কপারেশন না করেন কীভাবে কাজটা হবে, ঠিক না? আপনার জন্যই আমি কাজ করব, আপনি যদি কপারেশন না করেন আমার সঙ্গে, সে কাজটা হবে না বা অনেক দেরি হয়ে যাবে। সুতরাং ত্রিপুরা এখন ইজ অন দ্য ভার্জ অফ গ্রেট লিপ। ইংলিশে বলবো আমরা একটা লিপে যাবে, একটা খুব বড় একটা পদক্ষেপ নেবে উন্নতির দিকে। সেখানে সবাইকে আমি বলবো একসঙ্গে থাকার জন্য, একসঙ্গে কাজ করার জন্য। সেটা ভালো থানতে হবে, সেটা একটা ভালো থানতে হবে ট্রাইবাল অ্যান্ড নন ট্রাইবালস, ঠিক না? থানসা শুধু ট্রাইবালদের জন্য না, সারা ত্রিপুরাবাসী থানসা করে ত্রিপুরাকে উন্নতি করতে হবে। সেটা হবে পজিটিভ থানসা। আর যে থানসা বলে এ জাত খারাপ, ওই মানুষটা খারাপ, আমরা ভালো, হ্যাঁ, গরিব সবখানে আছে। গরিব জনজাতি যেমন আছে, গরিব বাঙালিও আছে। পেটের ক্ষুধা একরকমই, ঠিক না? মনের যন্ত্রণা একরকমই, ঠিক না? মানুষের রক্ত তো লালই হয়। সুতরাং এখানে বিভেদ করা ঠিক না। যাদের কম আছে ওদেরকে বেশি দেওয়া, যাদের কাছে উন্নতি কম পৌঁছেছে আরও বেশিভাবে পৌঁছিয়ে দেওয়া, যেখানে উন্নতি কম হয়েছে সেখানে ত্বরান্বিত করা। কিন্তু মানুষের সহানুভূতি ছাড়া, মানুষের সহযোগিতা ছাড়া সম্ভব না। আর মোদিজি সবসময় কথা বলে, তো সরকার ইজ নট এ ডিফারেন্ট আইডেন্টিটি। সরকার একটা কি আলাদা জিনিস না, সরকার তো সমাজেরই, ঠিক না? আর যখন সমাজ এবং সরকার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে তখনই সাকসেস হয়, তখনই সাকসেস স্টোরি হয়, সেটাই আমি বলবো। আর ধন্যবাদ আপনাকে, এত লম্বা ইন্টারভিউ। ঠিক আছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাকে গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এখনকার মতো আমাদের এই অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। পরবর্তী আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা।